হরমুজ প্রণালী বন্ধ করতে পারস্য উপসাগরে মাইন ভর্তি জাহাজ পাঠিয়েছিল ইরান। গেল 13 জুন ইসরায়েলের হামলার পরপরই এমন পরিকল্পনা এটা ছিল ইসরায়েলি সামরিক বাহিনী, যা শেষ মুহূর্তে টের পেয়ে যায় যুক্তরাষ্ট্র এবং বিষয়টি নিয়ে উদ্বেগ আর উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে ওয়াশিংটনে। পরে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে এমন বিস্ফোরক তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। আরও জানাচ্ছেন ঋতু সাহা। 13 জুন ইসরায়েলের হামলার পরপরই হরমুজ প্রণালী বন্ধের ব্যাপক প্রস্তুতি নিয়েছিল ইরান। মার্কিন দুই কর্মকর্তার বরাত দিয়ে এমন চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রয়টার্সের দাবি, ইসরায়েলের প্রথম দফার হামলার পরপরই হরমুজ প্রণালী বন্ধের তোড়জোড় শুরু করে ইরান। সামরিক বাহিনীর মাইন ভর্তি নৌযান পাঠানোর প্রস্তুতিও নিয়েছিল তেহরান। সেগুলো শেষ পর্যন্ত পারস্য উপসাগর পর্যন্ত গিয়েছিল, তবে তা শেষ মুহূর্তে টের পেয়ে যায় মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। আর এই ঘটনাতেই উদ্বেগ ছড়িয়ে পড়ে ওয়াশিংটনে। রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রকে ভয় দেখাতেই এমন পদক্ষেপ নেয় ইরান। অবশ্য এটাও সত্য যে মাইনভর্তি জাহাজ পাঠানো হলেও তা মোতায়েন করা হয়নি প্রণালীতে, যেটি ইঙ্গিত দেয় জরুরি নৌরক্ষী বন্ধের কথা বেশ গুরুত্বের সাথেই দেখেছিল তেহরান। ধারণা করা হয়, হরমুজ প্রণালী বন্ধ করলে সংঘাত আরও বেড়ে যেত, মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতো বিশ্ব বাণিজ্য। ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর আরও বেড়ে যায় সেই শঙ্কা। এমনকি হরমুজ প্রণালী বন্ধের অনুমোদনও দেয় ইরানের পার্লামেন্ট। শেষ পর্যন্ত অবশ্য সুপ্রিম কাউন্সিল এই কঠোর পথে হাঁটেনি। ইতিহাসে এর আগেও বেশ কয়েকবার হরমুজ প্রণালী বন্ধের হুঁশিয়ারি দেয় তেহরান। 3 মহাদেশের সংযোগস্থলে অবস্থিত হরমুজ প্রণালীকে ধরা হয়ে থাকে বিশ্বের সবচেয়ে ব্যস্ততম নৌরুট হিসেবে, যা দিয়ে গোটা বিশ্বের 1/5 তেল ও গ্যাস পরিবহন করা হয়। গড়ে প্রতিদিন 21 মিলিয়ন ব্যারেল তেল আমদানি রপ্তানি করা হয় প্রণালীটি দিয়ে। সরবরাহে এদিক সেদিক হলে বিশ্ব বাণিজ্যে হু হু করে বেড়ে যেতে পারে জ্বালানি তেলের দাম। ঋতু সাহা, একাত্তর। ওদিকে আরেকটি বড় খবর হচ্ছে, জাতিসংঘের পরমাণু শক্তি সংস্থা IAEA এর সাথে সব ধরনের সম্পর্ক এবং সহযোগিতা স্থগিতের ঘোষণা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ফলে এই সংস্থাটির সাথে সহযোগিতা চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেল তেহরান। বুধবার দেশটির স্থানীয় গণমাধ্যমের যে প্রতিবেদন, সেখানে বলা হয়েছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পরমাণু সংস্থাটির সাথে তার সরকারের সম্পর্ক স্থগিত করার জন্য আইন অনুমোদন করেছেন। এর আগে গেল সপ্তাহে IAEA এর সাথে সহযোগিতা স্থগিত করার জন্য আইন পাশ হয় ইরানের পার্লামেন্টে। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সাথে সাম্প্রতিক সামরিক সংঘর্ষ এবং উত্তেজনার পর ইরানের পারমাণবিক নিরাপত্তা নিয়ে সংস্থাটির উল্লেখযোগ্য ভূমিকা না থাকায় এই পদক্ষেপ নিয়েছে তেহরান। এছাড়া দেশটির অভিযোগ ছিল, শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিতে ইসরায়েলের হামলার কোনো নিন্দা বা প্রতিবাদ জানায়নি IAEA। 12 দিনের যুদ্ধ, 935 জনের প্রাণহানি, শেষ অবধি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সাথে সম্পর্ক ছিন্নই করল ইরান। তার মানে কেউ বলছেন ইরান এখন পরমাণু ইস্যুতে একদম স্বাধীন, কারো কাছে জবাবদিহিতার প্রয়োজন তাদের নেই। বুঝলাম, কিন্তু মোটা দাগে এই সিদ্ধান্তে ইরান আসলে কি সুবিধা পাবে আর কি ঝুঁকিতে বা পড়তে পারে, আমরা সেগুলো উত্তর খোঁজার চেষ্টা করব। সাথে ওই যে 12 দিনের যুদ্ধের কথা বলছিলাম, সেই সময়ে ইরানে থাকা বাংলাদেশের অভিজ্ঞতা আমরা জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে আছেন দুজন অতিথি, সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমান আছেন তেহরান ইউনিভার্সিটি অফ মেডিকেল সায়েন্স বাংলাদেশের শিক্ষার্থী সাজিদুর রহমান ইফতি। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময়টা দেওয়ার জন্য। এবং সাজিদুর রহমান ইফতি, আপনাকে দিয়ে আলাপটা শুরু করতে চাই। আমরা আসলে সেই সময়ের কথাটা জানতে চাই যখন আমরা বাংলাদেশ থেকে প্রতিনিয়ত খবর করছিলাম যে ইরানের উপর ইসরায়েলের একটা আগ্রাসন শুরু হয়েছে এবং তার জবাবও দিচ্ছে ইরান, এবং মোটামুটি 12 দিন সেই যুদ্ধটা চলে। আপনারা যারা শিক্ষার্থী, যারা ইরানে ছিলেন, আপনাদের অভিজ্ঞতাটা জানতে চাই। মানে কখন টের পেলেন আসলে কি চলছিল, চারপাশে পরিবেশটা কেমন ছিল, আপনারাই বা কিভাবে নিরাপদে ছিলেন? ধন্যবাদ আপনাকে। জি, যুদ্ধ যেই দিন শুরু হয় তখন এক্স্যাক্টলি ভোর 3টা বাজে। আমি ঘুমাতে যাব সেই টাইমে আর কি আমার এক ফ্রেন্ড আমার রুমে ঢুকে বলে যে তুমি কি শব্দ শুনতে পেরেছো? আমি অ্যাকচুয়ালি খেয়াল করিনি, জানলা টানলা বন্ধ ছিল। পরে জানলা খুলে দেখি যে খুবই অ্যাবনর্মাল কিছু সাউন্ড আসছে, মানে এক্সপ্লোশনস এর সাউন্ড। পরে সে বললো যে ইরান এর উপর হামলা করার প্ল্যান করছিল ইসরায়েল অনেকদিন ধরে, সো দিস কুড বি ইট। বাট আমরা তখন ইনিশিয়ালি কোনো নিউজ পাইনি, যে শব্দ শুনতে পেরেছি। যাই হোক, এরপরে কয়েক ঘন্টা পরে দেখলাম যে আকাশে ইন্টারসেপশনস, লাল লাল ডট, সেইগুলো থেকে সাউন্ডও শোনা গেল। অ্যান্ড পরে ফাইনালি রিয়েলাইজ করলাম যে ইয়েস, এই টাইমে
ইসরায়েল যে আগ্রাসন শুরু করেছে ইরানের উপর, দিস ইজ অ্যাকচুয়ালি ট্রু অ্যান্ড ইটস হ্যাপেন। পরে তো বেশ লম্বা সময় তেহরানে ছিলাম আমি। ফাইনালি বাংলাদেশে আসতে পেরেছি এম্বাসির হেল্পের মাধ্যমে। এম্বাসি আমাদেরকে ইভ্যাকুয়েট করে নিয়ে এসেছে। বাট তেহরানে আমরা ছিলাম প্রায় 1 সপ্তাহ। ওই টাইমটা টু বি অনেস্ট খুবই একটা স্কেরি মোমেন্ট ছিল, কারণ একটু পরপরই দেখা যেত যে এরকম শব্দ হচ্ছে, আর প্রায় নন স্টপে দেখা যেত যে হাইয়েস্টলি হাফ অ্যান আওয়ার বা 45 মিনিটসের জন্য এই শব্দগুলো থেমে থাকতো। এরপরে আবার মানে বিকট শব্দ হতো বাইরে, চারিপাশে আর কি শব্দগুলো হতো। আর আমরা যেই এলাকায় থাকতাম, আমার যেই ডরমিটরি যেখানে, সেখান থেকে কিছু কিলোমিটার দূরেই হলো গিয়ে আইআরজিসির হেডকোয়ার্টার। সো ওইখানে বেশ কয়েকবার ড্রোন হামলা চালিয়েছিল ইসরায়েল, মানে ইরানের ভিতর থেকে কিছু মোসাদের স্পাই ইরানের ভিতর থেকে আর কি ড্রোন হামলা চালানোর চেষ্টা করে এখানে। সো ওইখান থেকেও এরকম অনেক শব্দ শোনা যায়। অ্যান্ড ফাইনালি আমাদেরকে ইভ্যাকুয়েট করে নেওয়া হয় এখান থেকে ওই ইউনিভার্সিটির পক্ষ থেকে, কারণ আমাদের ইউনিভার্সিটির আর কি 2টা ডরমেটরি, বয়েজ ডরমেটরি 2টা। সো সেকেন্ড যে ডরমেটরি সেটার পাশেই আইআরজিসি আরেকটা অফিস টাইপের ছিল, আমি এক্স্যাক্টলি শিওর না কি অফিস, বাট একটা ছোট অফিস ছিল, সেটাকে টার্গেট করা হয় মিসাইল। এর জন্য ওই যে স্ট্রিটটা থাকে, পুরো স্ট্রিটটাই যে কয়টা বিল্ডিং আছে সবগুলো অলমোস্ট মানে ডিস্ট্রয় হয়ে। সো সেই ঘটনা ঘটার সাথে সাথে ইউনিভার্সিটি আমাদেরকে বলে সব ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে যে তোমরা তোমাদের জিনিস প্যাক করো, যা যা নেসেসিটিস আছে এগুলো প্যাক করো, এবং তোমাদেরকে ইরানের নর্থে নিয়ে যেতে হবে। আমাদেরকে তখন ইনফরমেশন বলা হয়নি যে কোথায় নিয়ে যাবে, কয়দিন থাকতে হবে, এগুলো কিছুই বলা হয়নি। পরে ফাইনালি আমরা রিয়েলাইজ করি যে আমাদেরকে রেড ক্রিসেন্টের একটা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সেখানে অ্যারাউন্ড 5 ডেজ আমরা থাকি ওইখানে। ইউনিভার্সিটি খুবই হেল্পফুল ছিল, আমাদেরকে অনেক চেষ্টা করে টু কিপ এভরিথিং হোয়াট টু সে, মানে স্টুডেন্টসদের যাতে কোনো অসুবিধা না হয়, স্টুডেন্টসরা যাতে ডিপ্রেস না হয়ে পড়ে এই সিচুয়েশন, সেটার জন্য এন্টারটেইনমেন্টের ব্যবস্থা করে, ফুডের ব্যবস্থা ছিল। সো ইউনিভার্সিটি অনেক হেল্প করেছে। তার মানে এরপরে আর কি ইউনিভার্সিটি যতটুকু পারা যায় আপনাদেরকে নির্ভর রাখার চেষ্টা করেছে, এবং জি, জি। বাংলাদেশ এম্বাসি পরবর্তীতে আপনাদেরকে নিরাপদে দেশে আনতে পেরেছে। আপনি কতদিন ধরে আছেন ইরানে? জি, আমি ইরানে আছি প্রায় 2 বছর। 2 বছর। আমি এই আলাপে টুকটাক আরও কিছু জানার চেষ্টা করব এই 2 বছরের অভিজ্ঞতার মধ্যে থেকে। আমি একটু জনাব মাহফুজুর রহমান আপনার কাছে আসতে চাই। মানে আজকের দিনে তো অনেক খবর, তার ভিতরে সবচেয়ে বড় খবর হচ্ছে যে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা থেকে ইরান বেরিয়ে গেল, এবং অনেকে বলছে এটা ইরানের জন্য একটা গুড ডিসিশন, ইরান এখন মন দিয়ে তার পরমাণু কর্মসূচি চালিয়ে যেতে পারবে। আবার অনেকে বলছে ইরান একটা ঝুঁকি তৈরি করলো, কারণ আন্তর্জাতিকভাবে তারা বিশ্বাসযোগ্যতা হারাতে পারে এবং আরও বেশি অর্থনৈতিক চাপ তাদের উপর তৈরি হতে পারে। আপনার অবজারভেশনটা কি? ইরান কি ভালো করলো নাকি ঝুঁকিতে পড়লো? আমি সাধারণভাবে দ্বিতীয় পক্ষে, জি, কারণ আমি মনে করি যে জাতীয়ভাবে আপনি যাই করেন, এটা এখন গ্লোবালাইজ ওয়ার্ল্ড হয়ে যাওয়ার কারণে আন্তর্জাতিক সংস্থার সঙ্গে এবং অন্যান্য দেশের সঙ্গে যতটা সহযোগিতা আপনি চালিয়ে যেতে পারেন, সেটা দেশের জন্য সবসময় লাভজনক হয়। ইরানের ক্ষেত্রেও, বিশেষ করে এর পারমাণবিক কর্মসূচির ক্ষেত্রেও, এটা আমি মনে করি খুব কৌশলগতভাবে সুবিধাজনক অবস্থা ছিল যদি আন্তর্জাতিক পরমাণু সংস্থার সঙ্গে ইরান সহযোগিতা অব্যাহত রাখত। কিন্তু ইরান যে কারণে সিদ্ধান্ত নিয়েছে তারও একটা প্রেক্ষাপট আছে, এবং এই প্রেক্ষাপট কম বেশি আমরা সবাই জানি এই কারণে যে আমরা দেখছি যে সাম্প্রতিক সময়ে ইসরায়েল আক্রমণ করেছে, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর টার্গেট করে আক্রমণ পরিচালনা করার চেষ্টা করেছে। যখন আপনার ইরান অন্যান্য দেশের সঙ্গে এবং যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র ছিল সেখানের সঙ্গে আলাপ আলোচনা অব্যাহত রেখেছিল একটা সমঝোতা বা একটা চুক্তিতে যাওয়ার জন্য, যেটা আগে ছিল, ট্রাম্প সরকার সেখান থেকে নিজেকে প্রত্যাহার করেছিল। কিন্তু বাইডেন সরকার এই আলোচনা শুরু করলেও কোনো রকম অগ্রগতি তেমন হয় নাই। এবারও নতুন করে ট্রাম্প সরকার এই আলোচনাটা শুরু করে, এবং সবাই এবার মনে করেছিল যে কোনো এক ধরনের সমঝোতা হবে। আমরা জানি যে অল্প কিছুদিনের মধ্যে আরো একটা মিটিং হওয়ার কথা ছিল, কিন্তু এই আক্রমণের কারণে পরিস্থিতিটা বদলে গেছে। এখন সাধারণভাবে যদিও আমি মনে করি যে ইরানের উচিত ছিল আন্তর্জাতিক সংস্থাসমূহ এবং বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগটা অব্যাহত রাখা, কিন্তু তারপরও যে সিদ্ধান্ত ইরান নিজের স্বার্থ বিবেচনা করে নিয়েছে, এটা ভালো সিদ্ধান্ত হলো কিনা
সেটা বোঝার জন্য আমাদের হয়তো আর কিছুটা সময় অপেক্ষা করতে হবে। এই দুটো পয়েন্ট কি এখানে যুক্ত করবেন? মানে ট্রাম্প তো আলোচনা করতে চেয়েছে, কিন্তু যে ভাষায় আসলে প্রস্তাবটা দিয়েছে যে আলোচনা যদি ভেস্তে যায় ইরানকে চরম মূল্য দিতে হবে, সেটাই ছিল ইরানের জন্য অপমানজনক। তাদের প্রেসিডেন্ট সেটা বলছিলেন। আবার দ্বিতীয় কথা বলছিলেন যে যখন ইসরায়েল আগ্রাসন চালালো তখন IAEA নির্বাক ছিল, তারা আসলে নিন্দাও জানায়নি। মানে এই দুটো বিষয় মাথায় রেখে ইরানের সিদ্ধান্তটা কি যৌক্তিক বলবেন? এগুলি সবই সত্য ঘটনা, কিন্তু কথা হলো যে অন্য পক্ষ কি করলো না করলো, সেই জন্য আমি যদি আমার সদিচ্ছা থেকে সরে আসি তাহলে সেটা আমার জন্য খুব একটা লাভজনক হয় না। এই ক্ষেত্রে দেখেন, যদি ইরান একঘরে না হতো এবং ইরানের যদি ওই সক্ষমতা থাকে এবং এখনো যদি থেকে থাকে যে সে মার্কিন যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করে কিংবা বিশ্বের সেই আন্তর্জাতিক পরমাণু সংস্থার সহযোগিতা ছাড়াই যদি সে তার কর্মসূচি সামনে এগিয়ে নিয়ে যেতে পারে, জাতি হিসাবে বা রাষ্ট্র হিসাবে ইরান সেই কাজটি করতে পারে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সামগ্রিক পরিস্থিতি বিচার বিবেচনা করে ইরান সেই সদিচ্ছা থেকে সরে আসাটা হয়তো সঠিক হয়নি। আচ্ছা, আরও কয়েকটি বিষয় আপনার সঙ্গে কথা বলবো, যেহেতু আপনার আসলে এই অভিজ্ঞতাগুলো আমাদের জানা খুবই জরুরি। সেক্ষেত্রে একটু ঘুরে আসতে চাই সাজিদুর রহমান ইফতি আপনার কাছ থেকে। মানে 2 বছর আপনি ইরানে আছেন, আপনার কাছে আসলে কি মনে হয়েছে ইরানের যে সাধারণ জনগণ এবং তাদের সাথে বর্তমান যে সরকার আছে সম্পর্কটা কেমন? মানে বলা হচ্ছিল একটা টানাপোড়েন চলছিল, তারপর এই 12 দিনের যুদ্ধে সবাই একাট্টা হয়ে গেছে। যদি 2 বছরের আপনার অবজারভেশন বলেন আসলে। ওয়েল, অনেস্টলি স্পিকিং, সবাই তো আর ইরানের গভর্নমেন্টকে মানে ফুলি সাপোর্ট করে না, বাট এট দ্য সেম টাইম মেজরিটি যেহেতু সাপোর্ট করে, দ্যাট ইজ ওয়াই গভর্নমেন্ট এতদিন টিকে আসে, নো ম্যাটার দ্য আউটসাইড প্রেশার। সো ইরানিদের ভিতরে আর যুদ্ধের ব্যাপারে যেটা বলবো সেটা হলো গিয়ে যে ইরানিরা, আমরা ইন্টারন্যাশনাল যে যতটুকু মানে এই যুদ্ধটাকে মানে যুদ্ধের ভিতরে আতঙ্কে ছিলাম, কম্পেয়ার টু দ্যাট ইরানিরা অনেক ইজিলি জিনিসটাকে নিয়েছে। মানে এদের কাছে মনেই হচ্ছিল না এটা একটা যুদ্ধ। আচ্ছা, কারণ মানে আমরা দেখতাম যে লিটারালি বম্ব পড়ছে সাইডে, তোমার কি আপনার কি বলে বম্ব পড়ছে, শব্দ শোনা যাচ্ছে। এই টাইমের ভিতরে ইরানিরা রাস্তায় লিটারালি হাঁটাহাঁটি করছে, গাড়ি চালাচ্ছে, কাজে যাচ্ছে, সব দোকানপাট খোলা, লাইফ অ্যাজ ইউজুয়াল। শুধু গভর্নমেন্টের সাইড থেকে হলিডে ঘোষণা দেওয়া হয়েছিল বলেই ইরানিরা হলিডে নিয়েছিল, আর অনেকে আর কি তেহরানের বাইরে চলে যায়। বাট আদার দ্যান দ্যাট ইরানিদের কাছে এই জিনিসটা খুবই মানে লাইটলি নিয়েছিল তারা। বুঝতে পারছি। জনাব মাহফুজুর রহমান, আমরা যদি শুরুর যে প্রতিবেদনটা দেখছিলাম সেটা নিয়ে একটু কথা বলি। মানে সবসময় বলা হতো যে ইরানের একটা তুরুপের তাস হচ্ছে হরমুজ প্রণালী, তারা এটা বন্ধ করে দিয়ে এক ধরনের সলিউশন বা নেগোসিয়েশনের জায়গা তারা তৈরি করতে পারে। বিষয়টাকে এতই সোজা, মানে চাইলেই তারা হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে। এক্ষেত্রে সমীকরণটা আসলে কি হওয়া উচিত সেক্ষেত্রে? না, সোজা অবশ্যই না, কিন্তু কথা হলো যে যখন একটা দেশ সব দিক থেকে আক্রমণের শিকার হচ্ছে এবং যে দেশের আমরা সবসময় আশা করি যে মার্কিন যুক্তরাষ্ট্র এখানে একটা মধ্যস্থতা করতে এগিয়ে আসবে, এখানে দেখা গেল যে ইরানের বড় শত্রু মার্কিন যুক্তরাষ্ট্র। তো সেই রকম ক্ষেত্রে ইরানের তো অন্য কোনো দিকে আর যাওয়ার কোনো সুযোগ ছিল না। সুতরাং ইরান জানে যে এই হরমুজ প্রণালীটাই হলো এমন একটা নেগোশিয়েটিং টুল যেটা দিয়ে সে বিশ্বে জ্বালানি সরবরাহটা হয়তোবা নিয়ন্ত্রণ করতে পারে অথবা ব্ল্যাকমেইল করতে পারে। সুতরাং তার কাছে যেটা টুল হিসেবে রয়ে গেছে সেটা তো সে যুদ্ধে ব্যবহার করবেই, এবং সেই কাজটা অ্যাকচুয়ালি সে করে নাই, কিন্তু না করলেও সেই থ্রেট সে দেওয়ার চেষ্টা করেছে যাতে যে সমস্ত দেশেতে এফেক্টেড হবে, যেমন মনে করেন এই ক্ষেত্রে চীন অনেক এফেক্টেড হতো, কারণ চীন আপনার এই জ্বালানিটার উপর অনেক বেশি নির্ভর করে। সুতরাং চীন হয়তো এগিয়ে আসতো এখানে কোনো না কোনো ভাবে আপনার একটা সমঝোতার জন্য। তো সেই সুযোগটা সে ইরান নিতে চেয়েছিল, এবং আপনি যখন এরকম ভাবে আক্রমণের শিকার হবেন অবশ্যই আপনি তো খড়কুটো যাই পান সেটারই ব্যবহার করার চেষ্টা করবেন। আচ্ছা দেখুন, একটা কথা প্রায় শোনা যায়, মানে 400 কেজি ইউরেনিয়াম, মানে আদৌ কি ইরানের কাছে 400 কেজি ইউরেনিয়াম আছে? মানে ইরান নিজেরাই আসলে এই ব্যাপারটা নিয়ে খুব বেশি খোলাসা করে না। ওদিকে IAEA তারা বলছে তারা এই বিষয়ে কোনো তথ্য জানে না। ওদিকে রয়টার্স সহ নানা আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিবেদন করে বসে আছে যে ইরানের কাছে ইউরেনিয়াম আছে, তাও আবার 400 কেজির বেশি। মানে এটা কি আপনার কাছে মিথ মনে হয় নাকি কোনো না কোনো পয়েন্টে ঠিক মনে হয়? না, মিথ না, কিন্তু সত্য যেটা সেটা হলো যে আমিও তো জানি। আচ্ছা, এখন
ইরানের কাছে বা ইরান তো এই কর্মসূচির মধ্যে অনেকদিন থেকে ইনভলভ, হ্যাঁ, এবং এইখানে সে বিদেশি কয়েকটা দেশেরও হয়তো সহযোগিতা পেয়েছে। তো সেই রকম ক্ষেত্রে ইউরেনিয়াম এনরিচ করা বা 400 কেজি না হোক সেই কোনো একটা পর্যায়ে পৌঁছানো, এটা হয়তো অসম্ভব কিছু না। কিন্তু পারমাণবিক কর্মসূচি এমন একটা জিনিস, এটা তো কোনো দেশই আপনার খোলাসা করে না, প্রকাশ করে না। এমনকি পাকিস্তান এবং ভারত যখন পারমাণবিক সেই শক্তি অর্জন করলো, তার আগ পর্যন্ত এই দুটো দেশও তো কোনো কিছুই বাইরে ডিসক্লোজ করতো না। সে একটা পার্টিকুলার সময়ে এসে এটা তারা হয়তো বা এক্সপ্রেস করেছে বা ডিসক্লোজ করেছে। তো ইরানও তাই, যেহেতু সমগ্র বিশ্বই কম বেশি বৈরী এবং ইরানের পারমাণবিক কর্মসূচি তারা কোনোভাবেই চাচ্ছে না, সেক্ষেত্রে ইরান তো আপনার গোপনীয়তা অবলম্বন করবেই, এবং গোপনীয়তা অবলম্বন করলে আমাদের পক্ষে জানা তো খুবই কঠিন। যা যা অনুমান করা হয়, এমনকি এক্সপার্ট যারা আছেন তারাও তো বিভিন্ন অনুষঙ্গ দেখে একটা অনুমান করতে পারে, সেই রকম অনুষঙ্গও কিন্তু ইরানের ক্ষেত্রে অন্তত অনুপস্থিত। আচ্ছা, আমি আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট দুজনকেই জানতে চাইবো, তারপর আলাপটা শেষ করব। সাজিদুর রহমান ইফতি, আপনার কাছ থেকে একটু আসতে চাই। মানে আমরা দেখতে পারি যে ইরান এমন একটা দেশ যার উপর অনেক অর্থনৈতিক অবরোধ তৈরি করা, অনেক নিষেধাজ্ঞা তৈরি করা হয়েছে, কিন্তু তারপর তাদেরকে আটকে রাখা যায়নি। তারা আসলে বিজ্ঞানে এবং উদ্ভাবনে অনেকটাই এগিয়ে এবং বলা যেতে পারে বিশ্বে স্বনামধন্য একটা দেশ। মানে শিক্ষা ব্যবস্থাটা কেমন, কোথায় আসলে তাদের বিশেষত্ব বলে আপনি মনে করেন, যেহেতু আপনি সেখানকার স্টুডেন্ট? ইরানি শিক্ষা ব্যবস্থা অবভিয়াসলি ভেরি অ্যাডভান্সড। ইরানের ইকোনমিক এই যে প্রেশার গুলো, ইরানের উপরে যেসব আনফেয়ার স্যাংশন দেওয়া হয়েছে, এগুলো না থাকলে অবভিয়াসলি ইরান আমার অপিনিয়নে would be one of the top countries to study. কিন্তু ইরানের উপর এত স্যাংশন থাকার পরেও স্টিল তেহরান ইউনিভার্সিটি ধরেন ওয়ার্ল্ড ওয়াইড আই থিঙ্ক 350-র ভিতরে কিউএস গ্লোবাল র্যাঙ্কিং, সো উইচ ইজ অ্যান অ্যাচিভমেন্ট। এরকম ইরানের বেশ কয়েকটা ইউনিভার্সিটি আছে, মেডিকেল ইউনিভার্সিটি, যেগুলো অনেক কি বলে কিউএস র্যাঙ্কিং এ বেশ হাই। এদের প্রত্যেক বছর অনেক রিসার্চ পেপার পাবলিশ করা হয়, অনেক এখানে আপনার কি বলে ইন্টেলিজেন্ট স্টুডেন্টস অ্যান্ড অল বিদেশ থেকে আসে। সো ওভারঅল, এবং এখানে কি বলে ইঞ্জিনিয়ারিং যেসব ইউনিভার্সিটি গুলো আছে সেগুলো বেশ খুবই হাই কোয়ালিটি। এবং এই যে ইরানের যে ড্রোন প্রোগ্রাম, মিসাইল প্রোগ্রাম, এগুলো কিন্তু এই ইরানের কি বলে ইঞ্জিনিয়ারিং যেসব ইউনিভার্সিটি গুলো আছে সেখান থেকে কিন্তু আসে। সো ইরান যে ডেভেলপমেন্ট করেছে, এই ডেভেলপমেন্ট তো করতে পেরেছে এইসব ইউনিভার্সিটিজ এন্ড অল এইসবের জন্য। একদম একদম। আমি এখানে জনাব মাহফুজুর রহমান, আপনার একটা মতামত আমি চাই। সংক্ষেপে একটু বলবেন ইরানের শক্তি জায়গাটা আসলে কোথায়, যদি আমরা শিক্ষাগত দিক থেকে চিন্তা করি, সামরিক শক্তি বলুন, উদ্ভাবন বলুন, সব দিক থেকে তারা তো অপ্রতিরোধ, যদি অনেক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তাদের উপরে। এক এক দেশ বা এক এক রাষ্ট্র বা এক এক জাতি এক এক রকম হয়। এখন ইরানের দীর্ঘ ঐতিহ্য আছে সেই পারস্য সভ্যতা থেকে যদি ধরে নিই, শিক্ষা, সংস্কৃতি, সমস্ত দিক থেকে ইরান কিন্তু যথেষ্ট পরিণত এবং একটা রিচ কান্ট্রি ছিল। এখন বিশ্বব্যাপী যে বৈরিতার মুখোমুখি ইরান হয়েছে, সেটা তার জন্য একটা বিশাল চ্যালেঞ্জিং। এই আজকের দুনিয়াতে আপনি যদি অন্য একটা দেশের সঙ্গে স্বাধীনভাবে যোগাযোগ করতে না পারেন, কোঅর্ডিনেশন না হয়, এক্সচেঞ্জ না হয়, তাহলে শিক্ষা দীক্ষা বিজ্ঞানে অতটা উন্নতি করার সুযোগ অনেকখানি কম। কিন্তু ইরান, ওই যেটা শুনলেন শিক্ষার্থী বললেন যে জাতি হিসেবে তারা যতটা ডিটারমাইন, সেই ডিটারমিনেশন হয়তো তাদেরকে সহযোগিতা করেছে এই এক্সেল করার জন্য। মানে মিসাইল প্রযুক্তি বলেন বা যে কোনো প্রযুক্তিতে বলেন, সেইখানে পুরো বিশ্বকে চ্যালেঞ্জ করে দাঁড়ানোর মতো জায়গায় হয়তো তাদেরকে নিয়ে যেতে সহায়তা করেছে। এটা এক এক জাতির ক্ষেত্রে হয়। আপনি দেখেন যে ফিলিস্তিনিরা মরছে, কিন্তু তারপরও তারা কিন্তু মাথা নোয়াচ্ছে না। সুতরাং এই এক এক জাতি এরকম হয়। ইরান তাদের দীর্ঘদিনের সভ্যতা ঐতিহ্যের কারণে এইভাবেই তারা গড়ে উঠেছে বৈরিতার মধ্য দিয়ে। একদম, মানে আলাপ থাকলে আরো গভীরে আমরা যেতাম আসলে সময়টা থাকলে। এবং অনেক ধন্যবাদ, খুব চমৎকার করে আসলে বিষয়টা ব্যাখ্যা করলেন। আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমান এবং তেহরান ইউনিভার্সিটি অফ মেডিকেল সায়েন্সের বাংলাদেশের শিক্ষার্থী সাজিদুর রহমান ইফতি। এবং দর্শক, এই ছিল আজকে সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় এবং তার বিশ্লেষণ নিয়ে। একাত্তরের সাথে থাকুন।